নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র কিন্তু আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো শারীরিক সমস্যারই সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। যত কঠিন ব্যাধি হোক না কেন কিংবা যত পুরনো ব্যাধি হোক না কেন, সারতে কিন্তু বাধ্য যদি আপনি আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা এগিয়ে যেতে চান। আর এই পরম্পরা যারা বহন করে নিয়ে চলেছেন, যারা চাইছেন সত্যি সত্যি আগামী পরবর্তী জীবনটা আমার আপনার খুব সুন্দরভাবেই গড়ে উঠুক, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই একটা ভীষণ ফাস্ট লাইফ লিড করছি। আমাদের অনেকটা সময় কর্মক্ষেত্রে জন্য বাইরে থাকতে হচ্ছে এবং তার জন্য অনেকটা সময় আমরা যখন বাইরে স্পেন্ড করছি, সেই সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও আমাদের কিন্তু বাইরের অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে। অতিরিক্ত মাত্রায় তেল ঝাল মশলাজনিত খাবার কিন্তু আমরা প্রত্যেকটা দিন কনজিউম করছি। আর এই প্রতিনিয়ত বাইরের খাবার কনজিউম করতে করতেই কিন্তু 8 থেকে 80 যে কোনো বয়সেই আপনি দেখতে পাবেন শারীরিক সমস্যা কিন্তু এখনকার দিনে বিদ্যমান। এমন কোনো ব্যক্তি নেই যে আপনি যাকে বলতে পারেন না আজকের দিনটা না আমি একটু ভালো আছি। আর এই সকল শারীরিক সমস্যার মধ্যে যে সমস্যাটা বেশি এখনকার দিনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাইলস জনিত সমস্যা। ভীষণই কষ্টদায়ক একটা সমস্যা। যে মানুষটির হয়েছে সেই মানুষটি একমাত্র বোঝে যে পাইলস জনিত সমস্যা কতটা কষ্টদায়ক আপনার জীবনে, কিন্তু আর নয়। এই সমস্যার সমাধান রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন যে মানুষটি আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আমরা প্রত্যেকেই ওয়ার্কিং, শুধু ওয়ার্কিং বললে ভুল হবে, যারা হয়তো বাইরে স্কুল কলেজ গোয়ার্স রয়েছে তাদেরকেও অনেকটা টাইম বাইরে কাটাতে হচ্ছে এবং তার জন্য বাইরের খাবারও কনজিউম করতে হচ্ছে। আর এই সকল খাবার খাদ্য তালিকার মধ্যে দিয়ে যখন আমরা কনজিউম করছি, বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর সব থেকে বেশি যেটা দেখা যাচ্ছে পাইলস জনিত সমস্যা যাদের হয়েছে স্যার, তারা তো প্রত্যেকেই জানেন কতটা কষ্টের মধ্যে দিয়ে সার্ভাইভ করতে হয়। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে স্যার, মানে এই পাইলস জনিত সমস্যা অ্যাকচুয়ালি কি শুধুমাত্র খাদ্য খাবারের জন্যই হচ্ছে নাকি অন্য কোনো রকম কারণেও হচ্ছে, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ডাইরেক্টলি আমি বলবো না যে পাইলস খাদ্য খাবারের জন্যই হয়, কিন্তু খাদ্য খাবার একটা বড় রোল প্লে করে আমাদের পাইলসের না হওয়ার জন্য, অথবা যাদের হয়েছে তাদেরকে যাতে তারা কষ্ট না পায় সেটার জন্য। সেটা কেমন আমি একটু বুঝিয়ে বলি। আগে বলি যে পাইলসটা অ্যাকচুয়ালি কি। এই পাইলসটাকে আমরা হেমোরয়েড বলেও কিন্তু চিনি। এই পাইলস হচ্ছে আমাদের যে রেকটাম বা ধরুন আমাদের যে মল ত্যাগের যে দ্বার, তার ঠিক ভেতরটায় রেকটাম যেই পার্টটা করে আমার যে অ্যানাসের ঠিক ভেতরে, সেইখানে যে ব্লাড ফ্লো হয়, যেসব আমাদের রক্তের যে নালীগুলো আছে সেখানে একটা অবস্ট্রাকশন আসে, মানে সেখানে কিন্তু বাধা পায়। মানে সেই জায়গাটায় কোনো একটা কারণে সেখানে ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না, এবং ব্লাড সার্কুলেশনটা যখনই ঠিক মতো হয় না সেই জায়গাটা কি হয়, ওই মলদ্বারের ওই জায়গাটা ফুলে ওঠে। এবার যখনই ফুলে উঠছে, আপনি ভেবে নিন এইটা ধরুন আমাদের মলদ্বার। এবার ভেতরে যদি কোনো জায়গাটা একটা ফুলে ওঠে, অটোমেটিক কি হবে, মল যে বেরোনোর রাস্তাটা সেটা কিন্তু সরু হয়ে যাবে। যেটা আমাদের রক্ত ব্লাড প্রেশারের ক্ষেত্রেও হয়, রক্ত নালীর ভিতর দিয়ে ওখানে বিভিন্ন রকম কোলেস্ট্রল জমে যাচ্ছে বা নোংরা জমে যাচ্ছে, তারপরে কি হয়, রক্তের চাপটা বেড়ে যায়। তখনই কিন্তু আমরা বলি হাই ব্লাড প্রেশার, মানে রক্তের চাপটাও সেই রক্তের নালীর ভেতরে অনেক বেশি হচ্ছে। তেমনি মল ত্যাগের সময় দেখা যায় কি, এই যে ভেতরটা যখন ফুলে গেছে সেখান দিয়ে যখন মলটা বেরাতে চায় তখন কিন্তু খুব বেশি চাপ পড়ে। এই যে আমাদের যে পাইলসটা বলছি, ওই যে ফুলে যাওয়ার কন্ডিশনটাকে, ওটাকে কিন্তু অ্যাকচুয়ালি পাইলস বলা হয়। এবার এই পাইলসটা কি হয়, এইখানে যে মাংসপেশিগুলো আছে, দিনের পর দিন যদি মল ত্যাগের সময় সেখানে চাপ খেতে থাকে, চাপ খেতে খেতে কি হয়, সেখান থেকে মাংসপেশিটা অনেক সময় বাইরের দিকে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি এক্সটার্নাল পাইলস। এবং কি দেখা যায় যে মানে এক একটা দানার মতো, যখন আপনি মল ত্যাগ করার পর যখন সেটা আপনি ক্লিন করছেন, দেখবেন হাতের মধ্যে একটা দানা দানা বাঁধবে, যেন একটা গোটা হয়েছে মনে হবে। ঠিক আছে, ঠিক মলদ্বারের বাইরের দিকটা, এটাকে এক্সটার্নাল পাইলস, মানে ভেতর থেকে মাংসপেশিটা
ঠেলে বেরিয়ে চলে আসে। এটা খুব সাংঘাতিক ব্যাপার। তো এই কন্ডিশনটা যখন হয় তখন কিন্তু মানুষের অনেক বেশি ভুগতে হয়। তার বিভিন্ন আহ, ঘটনা আছে, কি হয়, খেলে কি হয়, আমরা সেগুলো একটু হ্যাঁ, আলোচনা করি। একদমই আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার। আমি প্রদীপ রায় বলছি। বলুন। আমি বলছিলাম বর্ধমান থেকে। আচ্ছা, বর্ধমান থেকে। আচ্ছা, বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? সমস্যা আমার পেট গঠিতই, মানে পেট জনিত। মানে আমার পটি ঠিক হয়ে ক্লিয়ার হতে চায় না, আর আমার পটি খুব কষে যায় থেকে থেকে। আর আচ্ছা, আমি যদি রিচ কোনো খাবার খাই, আমার পেট প্রচন্ড ছেড়ে দেয়। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। বয়স হচ্ছে 44, 44। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? প্রায় 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছরের Romantic সমস্যা। হয়েছি, আচ্ছা, কিন্তু কোনোভাবেই কোনো কিছু ইয়ে হচ্ছে না। আপনি কি এর আগে এর জন্য কোনো ডক্টর দেখিয়েছেন? নর্মাল দেখিয়েছি ডাক্তার, তাতে উপশম পাচ্ছেন ওষুধ না? খেয়েছি, হয়তো কিছুদিন ঠিক ওষুধ বন্ধ করেছি, তারপর আবার দেখিয়েছি। আচ্ছা, শুনুন স্যার বলছি। আচ্ছা, তার মানে আপনার যে সমস্যাটা সেটা কখনো খুব কনস্টিপেট হয়ে যায়, পায়খানা পরিষ্কার হয় না অনেক সময়। আচ্ছা, এবং কিছু ঝাল খেলেই আপনার তখন কষ্ট হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্বালা জ্বালা করে, পেট জ্বালা করে, তাই তো? জ্বালা হয়, হ্যাঁ। হ্যাঁ, এইটা দেখুন, এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিসের সমস্যা একটা, যেটা আপনার কি হচ্ছে, আপনার যে আমাদের যে গ্যাস্ট্রিক মানে পার্টটা, তার মানে যেটা আমরা স্টমাক বলি, সেখানে কি হয়, আপনার যে খাদ্য খাবার যখন খাচ্ছেন অতিরিক্ত ঝাল বা মশলা বা স্পাইসি খাবার, সেটা কিন্তু পেট নিতে পারছে না। এটা অনেক সময় এটা দেখা যায় যে গ্যাস্ট্রাইটিস মানে ইনফ্লেমেশন অফ দ্য গ্যাস্ট্রিক, মানে সেখানে একটা একটু ফুলে থাকে ভেতরটা, ঠিক আছে, এবং সেখানে ব্যথাও থাকবে। অনেক খেলেই দেখবেন যে অনেক সময় জ্বালা করছে, যেটা আপনি বলছেন, অনেক সময় পেট ফুলে থাকছে, ভাড় লাগছে, এই ব্যাপারগুলো থাকবে। তার পাশাপাশি আপনি যে ধরনের খাদ্য খাবারগুলো খাচ্ছেন তার মধ্যে কিন্তু দেখা যাবে যে ফাইবারের মাত্রা খুব কম, ঠিক আছে, ফাইবারের মাত্রা খুব কম, যার জন্য আপনার কনস্টিপেশনটা হচ্ছে। এবার ফাইবারের মাত্রা আমরা কোথায় বেশি পাই? শাকসবজি, ফলমূলে, এখানে আমরা ফাইবার পাই, যেটা কিন্তু আমাদের খাদ্য হজম হওয়া বা ধরুন এই আমাদের পায়খানা পরিষ্কার হওয়ার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেটার কিন্তু আপনার অভাব পড়ছে। তাতে কি হয়, আপনার কিন্তু কনস্টিপেশনের ধাতটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং পায়খানাটাও ক্লিয়ার হবে না, এবং পেটের ভিতরে যেহেতু আপনার একটা গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, তখন কিন্তু পেটটা ব্যথা করবে, জ্বালা করবে, এগুলো করবে। এবারে সমাধান কি? প্রথম যেটা করতে হবে, আপনার মাথায় রাখতে হবে যে একটু চেক আপের দরকার আছে, যে আপনার যে পেটের ভেতরে সেখানে কোনো রকম আলসার জাতীয় কিছু নেই তো? কারণ 8 বছর 9 বছর ধরে যদি এটা ভুগছেন যে এই পেটের ব্যথাটা রয়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন? যদি আলসার জাতীয় কিছু থাকে, খাবার সাথে সাথেই জ্বালা করা শুরু করবে পেটের ভিতরে। আরেকটা মানে যাই খাবেন একটু দেখবেন জ্বালা করছে, অথবা দেখবেন যদি সেটা খুব আর একটু বাড়াবাড়ি হয়, স্টুলটা কালো স্টুল হতে পারে, এবং কালো স্টুল মানে সেখানে কিন্তু ব্লাড আছে, মানে ফ্রেশ ব্লাড না। আমি আরেকটা পরে যখন বোঝাবো পাইলস, তখন বুঝতে পারবেন। তো সেখানে কি হবে, পায়খানার সাথে মিলে গিয়ে পায়খানাটার কালার কিন্তু কালো হয়ে যায়, এরকম কিন্তু দেখা গেছে গেল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আপনার কনস্টিপেশনের ধাত আছে, তার জন্য আপনার পায়খানাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না, আপনার শাকসবজি ফলমূলগুলোও খেতে হবে। এই দুটো জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে আমার যাতে পায়খানাটা ক্লিয়ার হয়, তাহলে ভেতরে গ্যাস হবে না, অ্যাসিডিটি বাড়বে না, এই ব্যাপারগুলো হবে না, কনস্টিপেশনটাও হবে না। তার পাশাপাশি এবার যেগুলো খাবার খাবেন, আপনার একদম প্রথমে এখন কিন্তু হালকা খাবার খেতে হবে। অতিরিক্ত অ্যাসিডিক ফুড খাওয়া চলবে না, মানে যেগুলো ধরুন রান্না খুব বেশি মশলা দিয়ে, খুব তেল দিয়ে কষিয়ে রান্না, সেগুলো চলবে না। একদম অল্প তেলে হালকা খাবার, যেটা ধরুন আমরা অনেক সময় বলি না যে এটা কি রান্না হয়েছে যেন রুগীর পথ্য, এখন ওটাই খেতে হবে। কারণ এখন আপনার ওটাকে রিপেয়ার করতে হবে, সারিয়ে তুলতে হবে। এবং যদি কোনো রকম ওরকম আলসারের মতো থাকে, যদি আমরা দেখি, ওষুধ খাওয়ার পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, ভিটামিন সি খাবেন। ভিটামিন সি কিন্তু যে কোনো আলসার জাতীয় জিনিসটাকে একটা প্রলেপ দেয়। আপনার যদি দুধ সহ্য হয়, তাহলে আলসার জাতীয় যদি কিছু থেকে থাকে, তার জন্য কিন্তু দুধ খুব ভালো, কারণ হচ্ছে ওখানে যে ক্রিমটা থাকে দুধের ভিতরে, সেটা একটা প্রলাপের কাজ করে, ডাইরেক্ট ওই জিনিসগুলো গিয়ে লাগতে পারে না ওই ঘায়ের মধ্যে। এটা হচ্ছে যদি ডায়াগনোসিস হয় তাহলে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা খাবার দাবার করবেন, এবং খাবারের মধ্যে অবশ্যই ফল থাকবে, সবজি থাকবে, যেটা কিনা আপনার পায়খানাটাকে সফট রাখবে এবং নরম হয়ে বেরিয়ে যাবে,
পেটের ভিতরে জমে থাকবে না, কনস্টিপেশন হবে না। আর জলের পরিমাণটা আপনার বাড়াতে হবে। সবকিছু শেষে একটাই কথা আপনাকে বলবো, একবার আমাদেরকে এসে দেখিয়ে নিন, আমাদের ডাক্তারবাবুর একবার দেখে নিলে আপনিও কনফার্ম হয়ে যাবেন আপনার কি প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছে। সেইভাবে যখন আমাদের কাছে ট্রিটমেন্ট করবেন, সেই ট্রিটমেন্টটা করলে আস্তে আস্তে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো। স্যার, আপনি এক্ষুনি বলছিলেন যে পাইলসের সমস্যা হলে যে খাওয়া দাওয়ার একটু পরিবর্তন করা দরকার। তো অনেকেই তো এরকমই আছেন যে হয়তো বুঝতে পারছেন না যে আমার পাইলস হয়েছে কি হয়নি, তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন, মানে কিভাবে বোঝা সম্ভব যে তাদের পাইলস হয়েছে? দেখুন, পাইলস হলে প্রথম কথা, পাইলস যাদের হয়েছে বা ধরুন মানে হবে হচ্ছে, মানে জিনিসটা দীর্ঘদিন থাকতে থাকতে পাইলসটা হচ্ছে, বুঝতে পারবেন আপনি পটিতে গেলে কিন্তু আপনার খুব কষ্ট হবে, মানে জ্বালা করতে পারে জায়গাটা, ওখানে ব্যথা হতে পারে। ঠিক আছে, যখনই পটিতে যাবেন এই ব্যথাগুলো ফিল করবেন, জ্বালা করতে পারে। যদি সেখানে দেখা যায় যে খুব বেশি অনেক দিন হয়ে গেছে, তাহলে বাইরের দিকে এক্সটার্নাল পাইলস যেটা বললাম সেটা দানা দানা দেখা দিতে পারে, হাতে বাজবে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় ব্লাডও কিন্তু বেরায়। ঠিক আছে, এই ব্যাপারটা হয় কেন বুঝে নিতে হবে। এই যে আমি বলছিলাম ব্লাড সাপ্লাইটা ভালো হয় না, ফুলে যায়, জায়গাটা সরু হয়ে যায়, যেই প্যাসেজটা দিয়ে আমাদের মল বেরোয়। এবার যখনই জোর করে বেরোতে হচ্ছে, যদি কনস্টিপেশন থাকে তার মানে জোর করে আমার মলটাকে বের করতে হচ্ছে। যখনই ওটা খুব চাপ দিয়ে করবেন তখন কিন্তু মাসেলগুলোর ওপরে খুব বেশি ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিতে কি হয়, তখন কষ্টটা হবে। মানে ছোট জায়গা দিয়ে যদি একটা বড় কিছু পাস করে, যে কোনো মানুষ আঘাত পায় সেই জায়গাটায়, এবং সেখান থেকে ফেটে গিয়ে ব্লাড বেরাতে পারে। এই ব্লাডটা কিন্তু আগে যেটা বলছিলাম যে কারো যদি গ্যাস্ট্রিক আলসার হয় তার ব্লাড তার সাথে কিন্তু একই হবে না। এখানে কি হবে, পটিটা হবে, তার হয়তো পটির গায়ে ব্লাড লেগে থাকতে পারে, অথবা কি হবে যে ব্লাড মানে পটিটা বেরোলোর সাথে ড্রপ ড্রপ করে কিন্তু ফ্রেশ ব্লাড, একদম লাল টকটকে ব্লাড কিন্তু পড়বে। এই জিনিসটা দেখা যেতে পারে। আরেকটা যেটা হচ্ছে, যেই মাংসপেশিগুলোর ওপর চাপ পড়ছে সেগুলোর ওপরে চাপ পড়ার ফলে কি হচ্ছে, মাংসপেশিগুলো যেহেতু লুজ থাকে, লুজ হয়ে যায়, আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসে। এবার কাদের হয়টা একটু আমার বোঝানোর দরকার আছে। জেনারেলি যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনে ভুগছে, সেটা বয়স অল্প বয়সী হতে পারে, বা ধরুন একটু বেশি বয়স, অল্প বয়সীদের হয় আবার বেশি বয়সের হয়। তবে 40 থেকে 50 বছর যাদের বয়স, তাদের হওয়ার চান্সেসটা একটু বেশি। তার দুটো কারণ, একটা হচ্ছে বয়সের সাথে সাথে মাংসপেশির ক্ষমতা কমে যায়, তখন চাপ পড়লে সেখান থেকে বাইরের দিকে পাইলসটা বেরিয়ে আসতে পারে, অথবা কি হয় ভেতরে ফেটে যেতে পারে। দ্বিতীয় কথা, যেহেতু পাইলসটা একদিনে হয় না, অনেক দিন ধরে কনস্টিপেট থাকতে 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 হয়, তার জন্য কি হয়েছে এই বয়সটায় যখন আসে অটোমেটিক সেটা কিন্তু আমরা দেখতে পাই। তবে ইয়াংদেরও আজকাল হচ্ছে, কারণ তাদের ফুড হ্যাবিটের জন্য। তাদের ফুড হ্যাবিট কিন্তু খুব বাজে হয়ে গেছে আজকাল ইয়াং জেনারেশনে। সেখানে কিন্তু মাছ, মাংস, ডিম, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত স্পাইসি ফুড, এইসবই কিন্তু বেশি 99% লোকের মধ্যে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। তার সাথে সাথে রাত্রে জেগে থাকা, লেট নাইটে ঘুমানো, বা ধরুন দিনের বেলা ঘুমোচ্ছে, রাতে জেগেই থাকলো, 3টে অবধি মোবাইল ঘাটছে। এই যে করতে করতে কি হয়, জল খাওয়ার পরিমাণ কম, কারণ বেশিরভাগ সময় এসিতে থাকছে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নেই, কোনো মুভমেন্ট নেই, এই করে করে কি হচ্ছে, লাইফস্টাইলটা খারাপ বলে কিন্তু কনস্টিপেশন হচ্ছে, সেখান থেকেও কিন্তু পাইলস দেখা দিচ্ছে। আরেকটা হচ্ছে, যারা খুব বেশি মোটা অথবা ধরুন খুব বেশি বসে থাকে, সেসব ব্যক্তিরও কিন্তু দেখা যাচ্ছে যে পাইলস হচ্ছে। অতিরিক্ত বসে থাকার ফলে কি হচ্ছে, 8 ঘন্টা 10 ঘন্টা ওই যে পায়খানার যে দাঁতটা তার উপরে চাপটা পড়ছে, সেখানে তখন কিন্তু ব্লাড সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না। আজকে যদি ধরুন আমি আমার একটা আঙ্গুলের মধ্যে গার্ডার বেঁধে দিয়ে 8 ঘন্টা করে ডেইলি বাদ দিয়ে থাকি, দেখবেন ওই জায়গাটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওখানে কিন্তু ঘা হয়ে যেতে পারে, ওখানে কিন্তু অনেক প্রবলেম আসতে পারে, যেহেতু ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হবে না। প্রত্যেকটা কোষ কিন্তু আমাদের সেখানে কি অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছে না। এই ক্ষেত্রেও কিন্তু তাই, চেপে বসে বসে থাকতে থাকতেও কিন্তু এই প্রবলেম আসতে পারে। আর যারা ধরুন অতিরিক্ত বাল্কি চেহারা, অতিরিক্ত ফ্যাট, তারা যখন বসছে 8 ঘন্টা 7 ঘন্টা, তাদের হওয়ার চান্সেসটা কিন্তু আরো বেশি। তার জন্য অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এগুলো দেখা দিচ্ছে। শুধু ছেলে নয়, মহিলাদের মধ্যেও কিন্তু এটা খুব বেশি পরিমাণে আজকাল দেখা দিচ্ছে।
ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের জীবনশৈলীটাকে একটু পরিবর্তন করতে পারি, একটু খাদ্য খাবারের দিকে নজর দিতে পারি, তাহলে কিন্তু অনেক রোগ থেকেই আমরা মুক্তি পাবো। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ণাও শাহ বলছি, বাঁকুড়া থেকে। আচ্ছা, বাঁকুড়া থেকে বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি শারীরিক সমস্যা বলবেন, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স আমার 35। আচ্ছা, আর সমস্যা হচ্ছে যে আমার শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট ধরো মাঝে মাঝে ওই বা বেশি কোনো পরিশ্রম করলে তখন হচ্ছে। মানে এই শারীরিক সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, এটা প্রায় হয়ে গেল 1 বছর কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। আচ্ছা, এত কম বয়সে শ্বাসকষ্টজনিত সমস্যা, স্যার। আচ্ছা, বয়সটা কত বললেন? 35। 35। আচ্ছা, আপনার যে শ্বাসকষ্ট হয় সেটা কখন হয়? মানে ধরুন আপনি একটু কাজকর্ম বেশি করলে হয়, সিঁড়ি দিয়ে উঠতে গেলে হয়? হ্যাঁ, কাজ করো বেশি করলে তো হয়। আর মানে এই রাত্রের দিকে বেশি ওই বা ঠান্ডা লাগলে তখন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই জিনিসটা আপনার হচ্ছে 1 বছর ধরে হচ্ছে। এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট করেছেন? হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, কিন্তু তারপরে ঠিক ছিল, তারপরে যে ওষুধ কাজ ছেড়ে গেলে আবার হচ্ছে। আচ্ছা, ওষুধ ছেড়ে দিলে এটা আবার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। আলটিমেটলি মানে এটা এখনো কিওর হয়নি। দেখুন, প্রথম কথা বলবো, আয়ুর্বেদে কিন্তু এই শ্বাসকষ্টর কিন্তু অনেক রকম ভালো ট্রিটমেন্ট আছে, যেটা কিন্তু আপনি একটা পার্মানেন্ট সলিউশন পেতে পারেন। এইবার শ্বাসকষ্ট অনেক সময় অনেক কারণে হয়। একটা হচ্ছে অ্যালার্জির জন্য হয়। অনেকের অ্যালার্জি থাকে, ডাস্ট অ্যালার্জি থাকে বা কোল্ড অ্যালার্জি থাকে, তখন কিন্তু এটা বেড়ে যায়, ট্রিগার হয়ে যায়। তার জন্য আমাদের একটু অ্যালার্জি কেমন আছে আপনার সেটা পরীক্ষা করে দেখতে হয়। আইজিই একটা টেস্ট করলে বোঝা যায় যে আপনার অ্যালার্জির মাত্রাটা কত। সেটা যদি বেশি থাকে সেটাকে আমরা ট্রিটমেন্ট করে কমিয়ে দিলে তাহলে এটা ঠিক হয়ে যাবে। অনেকের আবার কি আছে, অনেকের আবার আছে যে অ্যাজমা আছে, ঠিক আছে, হাঁপানি যেটা বলা হয়। সেটা কি শুধু ঠান্ডার জন্য নয়, সেটাও যে কোনো সময় হতে পারে, 12 মাসই অনেকের থাকে। আস্তে আস্তে কিন্তু সেটাও কমে যাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন আর ঠিক মতো মেনে চলেন কিছু কথা। কোন খাবারগুলো আপনার খাওয়া উচিত না, কোন সিজনে কোনটা খাবেন না, ঠান্ডা একদমই খাবেন না, ফ্রিজ থেকে বের করে খাবেন না, কলা খাবেন না, এরকম অনেক গাইডলাইন্স আছে। সেগুলো আপনারা আমাদের কাছে যখন ট্রিটমেন্ট করাতে আসবেন, আমাদের এখান থেকে সব আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়া হবে, আপনাকে গাইড করা হবে, তার সাথে ট্রিটমেন্ট চলবে। এবার আপনি একটা কাজ করুন, আপনি যেহেতু আগে কোনো ট্রিটমেন্ট করে ভালো রেজাল্ট পাননি, আপনি একবার আমাদের কাছে আসুন, এসে দেখান। যদি কোনো টেস্ট করাতে হয় আমরা বলবো, সেভাবে টেস্টটা করিয়ে নেবেন। আপাতত কিছু করতে হবে না, আপনি চলে আসুন ডিরেক্ট। হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন, কবে কোথায় আপনার কাছাকাছি চেম্বারে আমাদের ডাক্তারবাবুরা থাকবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্য দুর্গাপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়বাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা আবারও। তাছাড়া রামনগরে পাচ্ছেন নতুন চেম্বারে ডক্টর এস ঘোষালকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আর আগরতলাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ আগরতলাবাসীরা যারা ইতিমধ্যেই দেখাতে চাইছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকে, তারা কাইন্ডলি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ সেখানে ডক্টর বি শর্মাকে পাবেন না, অথবা ডক্টর
বীরেন ভট্টাচার্যকে পাবেন, তার জন্য কিন্তু আপনাদেরকে কাইন্ডলি নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে একটু যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে আপনারা আগরতলাতে কাকে কখন কোথায় পাচ্ছেন। তাছাড়া পুরুলিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আবারও ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। শুধুমাত্র আপনাদের জন্য গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে ভালোবেসে কাটাতে পারেন। তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা ক্লিনিকে ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্যই। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। বলছি হ্যাঁ, কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন। বর্ধমান থেকে মন্টু দে বলছি। বর্ধমান থেকে মন্টু দে। আচ্ছা মন্টু বাবু, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানতে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স হচ্ছে 35 বছর। হুম। আমার অসুবিধা হচ্ছে ডাক্তারবাবু, আমার চুলগুলো পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কি পেটের সমস্যা আছে বা লিভারের কোনো সমস্যা আছে? লিভারে বলতে পায়খানাটা একটা পরিষ্কার হয় না, পায়খানাটা পরিষ্কার হয় না। আচ্ছা। খেলে গ্যাস হয়ে যায়। আচ্ছা, রাতে ঘুম ঠিক মতো হয়? হ্যাঁ, এতটা হয় না। ঠিক মতো হয় না। আর কাজকর্ম কি ধরনের করেন আপনি? একটু পরিশ্রম করি। শারীরিক পরিশ্রম বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা বলুন যে আপনার যে চুল পড়ছে এটা কতদিন ধরে পড়ছে? হয়ে গেল মাসের মতো হয়ে গেল। আচ্ছা, এই যে ধরুন এখন বর্ষাটা চলছে, বর্ষার সময় মানে বর্ষাটা দেখা দিয়েছে, এখনই বেশি পড়ছে নাকি শীত থেকেই বেশি পড়ছে? না, রোদের সময়। হ্যাঁ, না, এখন মানে এতটা পড়ে না। আচ্ছা, আরেকটা বলুন যে আপনার মাথায় খুশকি আছে? কুচকিটা একটু ঘেমে গেলে চুলকায়। মানে খুশকি বুঝতে পারেন যে খুশকি আছে কিনা? হ্যাঁ, হালকা আছে। হালকা হালকা আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, শুধু ঔষধে কিন্তু একজনকে সুস্থ করতে পারে না। ঔষধের কাজ হচ্ছে আপনাকে, আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসা সেটা কি হচ্ছে আপনাকে সুস্থ করতে সাহায্য করবে এবং রেজাল্ট আপনি খুব ভালো পাবেন, পার্মানেন্ট সলিউশন পাবেন। এটা কোনো সিমটমকে ঠিক করে না। ধরুন আপনার একটা ব্যথা করছে, আমি ব্যথার ওষুধ খাইয়ে দিলাম, আপনার কিছুদিন পরে ব্যথা কমে গেল, আবার যে ওষুধ বন্ধ করে দিলেন আবার ব্যথা শুরু হলো। আমাদের এখানে কিন্তু ট্রিটমেন্টটা এইভাবে হয় না। আমাদের ট্রিটমেন্টটা কি, ধরুন আপনার চুল পড়ছে, চুল পড়ার জন্য কি আমার খুঁজে বার করতে হবে কি কারণে চুল পড়ছে। অনেকের দেখুন খাদ্যাভ্যাসটা ঠিক থাকে না, চুলের জন্য যেসব প্রোটিন দরকার সেগুলোর ঘাটতি থাকে, যেসব ভিটামিনস থাকে দরকার সেগুলো ঘাটতি থাকে, সেক্ষেত্রে কি হয়, চুল পড়তে থাকে। তাহলে সেটা আমার দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনার মানসিক চাপ খুব বেশি। মানসিক চাপ যখন খুব বেড়ে যায়, মানুষের কিন্তু স্ট্রেস হরমোন যেটা সেগুলো কিন্তু বেড়ে যায়। সেগুলো যখনই বাড়ে তখন কিন্তু আমাদের বিভিন্ন গন্ডগোল আমাদের শরীরের মধ্যে হওয়া শুরু করে। তার মধ্যে এইটা যেটা বললাম, আমার চুল পড়ে যাওয়া, এটাও একটা কিন্তু সমস্যা যেটা স্ট্রেস থেকে দেখা দেয়। তাহলে সেটা আমার জানতে হবে। তারপরে অনেক সময় কি হয়, ধরুন আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না। শরীর তো রিপেয়ার করে, যত ক্ষয়ক্ষতি আমাদের সারাদিনে হয় সেটা শরীর রিপেয়ার করে রাত্রে যখন আমরা ঘুমোই। এবং সবচেয়ে ভালো কাজ করে যখন মিডনাইট, মানে রাত 12টা, মধ্যরাত্র আমরা বলি না, তখন সব সময় শরীর সবচেয়ে বেশি ভালো করে আমাদের যত ক্ষয়ক্ষতি আছে সেগুলোকে সারাই করে। এইবার ধরুন একজন ব্যক্তি সে 3টের সময় ঘুমাচ্ছে বা রাত 12টার সময় সে ভাত খাচ্ছে, মানে খাবার খাচ্ছে, খাবার খেয়ে সে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বা ধরুন নিজের খুব ইম্পর্টেন্ট কাজ আছে সেটা করতে করতে 2টো হয়ে গেল, তারপর ঘুমোতে গেল। হয়তো সে 8 ঘন্টা 9 ঘন্টাও ঘুমোচ্ছে, কিন্তু তার কিন্তু দেখবেন সেই যে শরীরের যে ক্ষয়ক্ষতিটা সেটা ঠিক মতো রিপেয়ার করবে না। কারণ একটা আমাদের বায়োলজিক্যাল ক্লক থাকে, যখন সকালে সূর্য ওঠে সেটা একরকম ভাবে কাজ করে, আবার যখন সূর্য অস্ত চলে যায় তখন একটা একরকম ভাবে কাজ করে। তো সেইটাকে যদি আপনি জোর করে বদলাতে চান তাহলে কিন্তু শরীরের ওপরে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। তো আপনার এটাও দেখতে হবে। আপনি এবার আমাদের কাছে আসলে আমরা কিন্তু আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে পারবো যে কি কারণে আপনার এই চুলটা পড়ছে, এবং সেটা করলে দেখবেন আস্তে আস্তে চুল পড়াটা প্রথমে কন্ট্রোল হবে।
চুলের যেখানে গোড়াগুলো বেঁচে থাকবে, এখনো নষ্ট হয়ে যায়নি, সেগুলো থেকেও কিন্তু নতুন চুল আসা শুরু করবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি ওই খামারকাজি থেকে বলছি। হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ হ্যালো। আমি ওই খামারকাজি থেকে বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। আমার হাঁটুর প্রবলেম। হাঁটুর প্রবলেম? আচ্ছা। হাঁটুর প্রবলেম, আমি বেলুড়ে ওই শর্মা স্যারকে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা, বিপিটি অর্থোটনিক, এইটা উনি আমাকে দিয়েছে, দুইটা খেয়ে আমি আছি। আচ্ছা, হ্যাঁ, অনেক ভালো কথা। ব্যথার ওষুধও দিয়েছেন, ওই একটা গোল একটা লম্বা। হুম। হ্যাঁ এইগুলো আপনার মানে সমস্যাটা এখন বলুন, কি আপনার সমস্যা সমস্যাটা হচ্ছে বলুন। সেটা একটু বলুন। খুবই ভালো আছি। বাহ, আচ্ছা। অনেক আচ্ছা। ধন্যবাদ। আমি স্যারকে জানতে চাইছি হুম। যে ওই যে আমার একটু কোমরে ব্যথা লাগছে। হ্যাঁ, হুম। তো এই বিপিটি অর্থোটনিক, এইটা কি কোমরের জন্য খাওয়া যাবে? আর ওই ব্যথার যে একটা গোল একটা লম্বা যে আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি, দেখুন এখানে ওষুধের নাম আলোচনা করবেন না, হ্যাঁ, কারণ দেখুন কারণটাও বলে দেবো আমি, আগে আপনাকে বলে নিই। আপনি একটা কাজ করুন, আপনার কাছে যে স্যারকে দেখিয়েছেন একটা প্রেসক্রিপশনের মধ্যে দেখবেন নাম্বার লেখা আছে 03 দিয়ে, হ্যাঁ সেটাকে আন্ডারলাইন করা আছে, সেখানে একবার আপনি ফোন করুন। ফোনটা করে বলুন, স্যার আমার এখন, আমি আগে থেকে অনেক ভালো আছি, যেটা বললেন আপনি টিভিতে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ভালো আছেন, সেটা আরো 5 জন জানতে পারলো। একদমই তাই। এইবার আপনার কি কি আরেকটু প্রবলেম নতুন দেখা দিয়েছে, সেটার জন্য কি ওষুধ খাবেন বা কি করবেন সেটা স্যারকে জিজ্ঞাসা করে নিন, স্যার আপনাকে দেখবেন গাইড করবে, ঠিক আছে? ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, খুব এইবার ভালো লাগলো কিন্তু হ্যাঁ, একদম স্যার, যে মানে একদম। আমরা লাইভে এরকম ফোন পাচ্ছি যে সত্যি সত্যি মানুষ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ক্লিনিকের ও মেডিসিন খেয়ে এবং তাই সেইখানকার ডাক্তারবাবুদের কথা মতো চলে কিন্তু সুস্থ স্বাভাবিক লাইফে কিন্তু আবারও ফিরে যেতে পারছেন, আর এটাই কিন্তু সাফল্য স্যার, সব থেকে একদম। বড় জায়গা। এখানে আমি একটা কথা বলি, ওনাকে ওষুধের নাম কেন না করলাম, আমাদের নিজেদের কোম্পানির ওষুধ তবু কেন বলতে না করলাম, মানুষ কিন্তু কিছু শুনে নিলে সেটা মাথায় ঢুকিয়ে নেয়। এবার ওনার যা কন্ডিশন সেটা হচ্ছে আমরা দেখেছি, স্যার দেখেছেন, দেখার পর কোনো টেস্ট হয়তো দিয়েছে এক্সরে করতে বা কিছু, বা কোনো ব্লাড টেস্ট, সবকিছু রিপোর্টের পর একটা মেডিসিন প্রেসক্রাইব করেছে। এইবার হয়তো সেটা হাড়ের জন্যই, উনি ভুল বলছে না, কিন্তু আরেকজনের ধরুন ব্যথা হয়েছে, সেটা হয়তো মাংসপেশির ব্যথা, সে তো বুঝছে না, সে একদমই দেখছে তাই। যে হয়তো আমার হাড়েরই ব্যথা হয়েছে, মানে ব্যথা মানেই সবাই ভাবে যে হাড়েরই ব্যথা, শুধু হাড়ের ব্যথা হয় না, নার্ভের জন্য কিছু ব্যথা হয়, যে নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে, তার জন্য ব্যথা হয়, মাংসপেশি ঠিক মতো কাজ করতে পারছে না, ঠিক আছে, মায়োপ্যাথি হয়ে যায়, সেখান থেকে ব্যথা হতে পারে। তো কেউ নাম শুনে ফেলে সে হয়তো আমাদের যেসব দোকান আছে বিভিন্ন চেম্বারের সাথে বা একদম আমাদের তাই। স্টোর, সেখানে গিয়ে বলবে আমাকে এই সেখানে ওষুধটা গিয়ে দিন, দিন। কিন্তু তখন হয়তো সে যদি রেজাল্ট ঠিক মতো না পায়, বা সে তো জানবেই না তার জন্য এটা দরকার কিনা, একদমই তখন তাই। কিন্তু সে ভুল করে ফেলছে। আরেকটা কথা বলি, এই যে আয়ুর্বেদ চিকিৎসায় একটা খুব বড় ব্যাপার, সঠিক আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু ডাইরেক্ট ব্যথার কোনো ওষুধ দেবে না। আমাদের এখানে কিন্তু সেই ট্রিটমেন্টটা করা হয় কি কারণে ব্যথা, এর জন্য আরো ডাক্তারকে দেখিয়ে ওষুধটা খাওয়ার দরকার আছে। কারণ আমি যে বললাম একটা ব্যথাই 3 রকম 4 রকম কারণে হতে পারে, তা সেইটা আগে জানতে হবে ডাক্তারবাবুকে দেখিয়ে, তারপরে ডাক্তারবাবু যেটা লিখবে সেটাই খেতে হবে। আপনি হেল্পলাইনে কথা বলে নিন, ডাক্তারবাবু, আপনি তো জানেন, আগেও নিশ্চয়ই বলেছেন, আপনি যখন পুরনো পেশেন্ট ওষুধের নাম বলতে পারছেন, প্রেসক্রিপশনে যে নাম্বারটা আছে ওটা বলুন, আপনাকে বুঝিয়ে বলবেন। এতটা বুঝিয়ে, সবচেয়ে বড় কথা, অনলাইনে কথা বলা যায় না, ঠিক আছে, সেটা আপনি মানে বাইরে কথা বলে নিন, আপনাকে স্যার বুঝিয়ে দেবে সবটাই। একদমই তাই। আপনার যে কোনো শারীরিক সমস্যার রুট কজটা জানা কিন্তু ভীষণ দরকার, আর সেখানেই কিন্তু সব থেকে বড় জয় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। তাদের পরামর্শে মানুষ যে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন?
না সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই সুস্থ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? আলাপাতি চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতেও পারছি না। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500। এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86। এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনি প্রত্যেকেই কিন্তু খুব সেলফ কনসিয়াস। প্রত্যেকেই চাইছি যে আমাদের আভ্যন্তরীণ শুধু নয় বাহ্যিকভাবেও আমাদেরকে একটু সুন্দর দেখাক।
আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ কনসিয়াস আমাদের সৌন্দর্যটা নিয়ে, কিন্তু এই সৌন্দর্যটায় যদি কোনো দাগ লেগে যায় তখন কেমন লাগে বলুন তো? একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু এই মন খারাপের দিনটা একদমই শেষ, কারণ আপনাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুন্দর করে তোলার দায়িত্ব যারা ইতিমধ্যেই নিয়েছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা বিভিন্ন ওয়েদারিং মুড সুইং এর মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ, কিংবা কখনো ঠান্ডা। আর এর মধ্যে থেকে যেতে যেতেই কিন্তু আমাদেরকে, যারা বেসিক্যালি আমরা বাইরে কর্মরত, তাদের কিন্তু একটা স্কিন জনিত সমস্যা দেখাই দিচ্ছে। কখনো ডার্ক সার্কেলের মতন সমস্যা হচ্ছে, কিংবা মেছেদার মতন সমস্যা, কিংবা ধরুন আপনি প্রচন্ড রোদে বেরিয়েছেন তখন কিন্তু অ্যালার্জি জনিত সমস্যা। এই যে সকল স্কিন জনিত সমস্যাগুলো রয়েছে, কি কারণে হচ্ছে, কেনই বা এত বেড়ে গিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে স্কিন জনিত সমস্যা, এই সকল প্রশ্নেরই উত্তর আমাদেরকে যিনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু একটা ওয়েদারের মুড সুইং এর মধ্যে দিয়ে রয়েছি, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো গরম, কখনো ঠান্ডা, তো এটা তো চলতেই আছে। তো তার মধ্যে থেকে আমাদের বেসিক্যালি যারা ওয়ার্কিং তাদের তো আমাদের বাইরে বেরোতেই হচ্ছে, আর এই ওয়েদারের মুড সুইং এর মধ্যেও কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তো তার জন্যই কিন্তু আমাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম স্কিন জনিত সমস্যা। তো এটা কি শুধুমাত্র আমরা বলতে পারি যে ওয়েদারের জন্যই হচ্ছে, নাকি পারিপার্শ্বিক আর কোনো কারণ রয়েছে, যদি একটু দর্শকদেরকে জানান? দেখুন, দুরকম সমস্যা কিন্তু আমরা স্কিনের মধ্যে দেখতে পারি। একটা সিজনাল থাকে, আর একটা হচ্ছে 12 মাসে যে কোনো সময় হতে পারে। তো এই যে বর্ষাকালটা, এই যে দেখুন এখন কি হচ্ছে, ড্যাম্প ওয়েদার হয়েছে। এই কিছুদিন দেখছেন প্রচন্ড গরম পড়ছিল, মানে সহ্য করা যাচ্ছিল না, এসি ছাড়া থাকা যাচ্ছিল না। এখন কিন্তু দেখছি এসি চালালে ঠান্ডা লাগছে। ঠিক আছে, রাতের দিকে আমি ধরুন নিজেরটাই বলছি, কাল রাতে ঠান্ডা লাগছিল, পরশুদিন রাতেও ঠান্ডা লাগছিল, এমনকি গায়ে চাদর দিতেও হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু চলে এসছে। এই যে বর্ষাটা, এখন বাইরে যারা বেরোচ্ছে তাদের তো ভিজতে হচ্ছে, আনসার্টেন তো হয়ে যাচ্ছে। আর আজকাল একটা লোকেদের হ্যাবিট আছে যে ছাতা না নেবার একটা হ্যাবিট। ঠিক আছে, তার জন্য হয়তো কি হবে, ভিজে যাই। আজকাল ইয়াং ছেলে মেয়েদের তো আরো বেশি দেখা যাচ্ছে যে ভিজে যাচ্ছে। এই যে ভিজে যাচ্ছে, ভিজে গেলে কোনো প্রবলেম নেই, ভিজে গেল বাড়িতে গিয়ে আবার স্নান করে নিল, তাহলে কিন্তু ঠান্ডা লাগারও ব্যাপার নেই বা অন্য কোনো প্রবলেম নেই। কিন্তু অনেকে কি করছে, বা অনেক সময় কি করে ফেলে লোকে, যে জামা কাপড়গুলো যেগুলো ধরুন রোদে দিয়েছে, সেটা ধরুন ওয়েদারটা ড্যাম্প বলে, সূর্য ভালো করে উঠছে না বলে সে জামাটা ভালো করে শুকোলো না, অল্প একটু কোথাও ভেজা রয়েছে। এই যে স্যাঁতস্যাঁতে জামাটা পরে নিল, সেখান থেকে কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে। কারণ ফাঙ্গাল ইনফেকশনগুলো কিন্তু দেখা যায় যে স্যাঁতস্যাঁতা ক্লাইমেট বা ভেজা জায়গাতে খুব বেশি বেড়ে যায়। তার জন্য দেখবেন অনেক সময় রিং ওয়ার্ম যেটা বলি আমরা, দাঁত যেগুলো বলি, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এটা আবার কখনো গরমকালে যদি দেখা যায় কেউ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না, ঘামটা খুব বেশি এক একটা জায়গায় জমে থাকছে, অনেক মানে বিশেষ করে যেসব জায়গায় চেপে থাকে, ঠিক আছে, ফোল্ডগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ফোল্ড থাকে, সেই সব জায়গাগুলোতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায়, যদি অতিরিক্ত ঘাম জমে থাকে, সেখানে যদি ড্রাই না রাখা যায়, তাহলে কিন্তু এই ফাঙ্গাল প্রবলেমগুলো আসছে। এইটা আমি বলবো যে সিজন ওয়াইজ এরকম কিন্তু হচ্ছে। আবার দেখুন শীতকালে যখন হয়, দেখবেন স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায়, মাথায় ড্যান্ড্রাফ বেড়ে যায় মানুষের। আর তাছাড়া দেখবেন স্কিন ফাটছে অনেকের দেখা যাচ্ছে ড্রাই এতটা হয়ে গেল যে সেখানে কালচে একটা ভাব চলে আসছে, এরকম দেখা যায়। সূর্যের আলোতে যারা বেশি বেশি বেরোচ্ছে তাদের সূর্যের সামারের সময় কি দেখা যায় যে স্কিন ট্যানটা বেশি পড়ে যাচ্ছে। সিজন ওয়াইজ তো এগুলো অবশ্যই আছে। তাছাড়াও কিছু কিছু প্রবলেম আছে স্কিনের মধ্যে দেখা যায়, যেগুলো ধরুন হরমোনের জন্য হচ্ছে, লাইফস্টাইলের জন্য হচ্ছে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? সুমন সরকার, হাওড়া থেকে। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। সুমন সরকার, হাওড়া থেকে। সুমন সরকার, হাওড়া থেকে। আচ্ছা, হাওড়াতেও অনেকগুলো চেম্বার রয়েছেন, বলুন আপনার কি সমস্যা? সমস্যা বলতে পেট পরিষ্কার হয় না ঠিকঠাক। আপনার বয়স? বয়স 34। 34 বছর। আচ্ছা, কতদিনের সমস্যা আপনার এটা? এটা তো ছিল না, দেখছি 10-15 দিন ধরে হচ্ছে। 10-15 দিন ধরে। আচ্ছা, আপনি শুনুন স্যার। আপনার খাবারের ধরনটা কি বলুন?
নর্মাল বাড়ির খাবার খাই। আচ্ছা, না মানে খুব কি স্পাইসি বা অয়েলি খাবার খাচ্ছেন? ওইরকম ঠিক নয়, মিলেমিশে খাই। আচ্ছা, আর আপনার খাবারের মধ্যে শাকসবজির পরিমাণ কি খুব কম থাকছে? শাকসবজি সপ্তাহে 4 বার খাই, 4 বার। মানে 4 বার খাচ্ছেন, মানে গুনে ফেলতে পারছেন, মানে এতটাই কম হচ্ছে। তার মানে মাছ মাংস ডিমটাই বেশি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা বলুন, আপনি জল কতটা খাচ্ছেন? জল 2 থেকে 3 লিটার। 2 থেকে 3 লিটার, বাহ ভালো। আরেকটা, রাতে কি তাড়াতাড়ি ঘুমোন না দেরি করে ঘুমোন? রাত্রে ঘুমোতে 1টা হয়ে যায়। 1টা হয়ে যায়, দেরি হচ্ছে। ঠিক আছে, আপনি শুনুন, এবার এতগুলো প্রশ্ন করার কারণটা কি? আপনার হজম হচ্ছে না, তাহলে আপনি আসুন আমাদের কাছে এসে ওষুধ নিন, হজম ঠিক হয়ে যাবে। এটাও তো বলতে পারতাম, কিন্তু নয়। বলছিলাম না প্রথমে যে মানে শুধু ঔষধ কিন্তু আপনাকে সুস্থ করতে পারবে না। কিছু ঔষধ আছে যারা ওষুধের দোকান থেকে কিনে খেয়ে নিচ্ছেন, তারা সিমটোমেটিক রিলিফ পাচ্ছেন, মানে যে প্রবলেমটা হচ্ছে সেটাকে রিলিফ দিয়েছে কিছুক্ষণের জন্য। ওই ওষুধের অ্যাকশন যেই শেষ হয়ে যাবে আবার আপনার প্রবলেমটা আপনাকে দেখা দেবে। আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে কি হবে? আপনার যে প্রবলেমটা শুরু হয়েছে তার বিশেষ কারণটা কি সেটা খুঁজে বার করা হলো, তার চিকিৎসা করা হলো, রোগটা সেরে গেল। কিন্তু এটা করার সময় আপনার কিন্তু লাইফস্টাইলটাও ঠিক রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি তাড়াতাড়ি রিকভারি করবেন। অনেক সময় দেখবেন আমাদের কাছে অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আগে এক জায়গায় দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি কিন্তু সারেনি, তাই এখন আপনার কাছে এলাম। উনি আগে অনেক কিছু ট্রাই করে ফেলেছে অলরেডি, যখন কিছু হয়নি তারপর এসছে। কারণ সাধারণত কি হয়, প্রথম মানুষে যখন কিছু একটা সমস্যা হয় আগে কি করে, আগে নিজে ওষুধ কিনে খায়, তারপর ডাক্তারবাবুর কাছে যায়, দেখা গেল যে সেটাতেও কি হচ্ছে, সিমটোমেটিকই রিলিফ পাচ্ছে, তারপরে অন্য প্যাথির দিকে যায়। আমাদের আয়ুর্বেদে বেশিরভাগ মানুষরাই কিন্তু, ভারতবর্ষে বিশেষ করে, সবকিছু করার পর যখন কিছু থাকে না তখন মনে হয় দেখি লাস্ট চেষ্টা করে, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আয়ুর্বেদ হচ্ছে 5000-এরও পুরনো চিকিৎসা পদ্ধতি, এবং এর জন্ম কিন্তু ভারতবর্ষে। এটাকে অবহেলা করে কিন্তু মানুষ সুস্থ থাকতে পারবে না। এবং আজকাল গভর্নমেন্টও কিন্তু এর জন্য এত বিভিন্ন প্রকল্প করছে যাতে আয়ুর্বেদকে এবং ধরুন যোগ, ন্যাচারোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা এগুলোর উপরে এতটা ফোকাস দিচ্ছে, কারণ এর ভারতবর্ষে যত মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, মানুষ তত বেশি পার্মানেন্ট কিন্তু সুস্থ থাকতে পারবে। অবশ্যই ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ওয়েস্টার্ন মেডিসিনের হাত ধরি, সেটা ঠিক আছে, কিন্তু সঠিক জীবনযাত্রা মানে লাইফস্টাইল যদি আপনি মেনটেন করতে চান এবং পার্মানেন্টলি আপনি ডিজিজ ফ্রি থাকতে চান, মেডিসিন ফ্রি থাকতে চান, তাহলে কিন্তু আপনার আয়ুর্বেদের হাত ধরতেই হবে। আপনার যে সমস্যাটা, তার জন্য আপনি যখন আমাদের কাছে দেখাতে আসবেন, আমি একটাই বলবো, ডায়াগনোসিস হবে কি কারণে আপনার রোগটা হয়েছে, সেইভাবে আপনার কিন্তু প্রবলেমটার ট্রিটমেন্ট হবে। তার পাশাপাশি আপনার কিছু অভ্যাস আপনাকে পরিবর্তন করতে বলা হবে, বা কিছু নিয়ম আপনাকে মানতে হবে, যাতে এই রোগটা খুব তাড়াতাড়ি সেরে যায়। বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছে একজন, কিছু হচ্ছে না, ওরকম হবেই না। আপনাকে যেভাবে বলবো ওইভাবে মেনটেন করবেন, খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই সমাধান। আয়ুর্বেদ চিকিৎসা পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি মলয়ের দাস বলছি। কোথা থেকে কথা বলছেন? একটু জোরে কথা বলবেন। আচ্ছা, বলুন কার সমস্যা আপনার? আমার সম্বন্ধ। বলুন আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স 22। শারীরিক সমস্যা, হাঁটু ব্যথা চলার সময়। মানে হাঁটুতে ব্যথা বলছেন তো? আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় মাস 3-4 ধরে। মাস 3-4 ধরে, আচ্ছা। তো এর জন্য কি আপনি কোনো ডক্টর দেখিয়েছেন আগে? ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হচ্ছে না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, প্রথম কথা, আপনার চেহারাটা কেমন, ভারী চেহারা না হালকা চেহারা? মিডিয়াম চেহারা। মিডিয়াম চেহারা। আচ্ছা, আপনার পায়ের ওপর খুব কি বেশি চাপ পড়ে? যে ধরুন অনেকের কাজের ধরনটা এমন থাকে যে অতিরিক্ত পায়ে চাপ পড়ছে, তেমন কি কোনো ব্যাপার আছে? না তেমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, আজ এখন কি হচ্ছে, হাঁটুতে ব্যথা,
সেটা কি কটকট করে আওয়াজ করে যখন আপনি সিঁড়ি দিয়ে উঠছেন অথবা বসা থেকে দাঁড়াচ্ছেন, এরকম ব্যাপার আছে? না আচ্ছা, শুধু যন্ত্রণা হয় তাই তো? না শুধু যন্ত্রণা হয়। আচ্ছা, আরেকটা আপনি আমায় কথা বলুন, কোনো সময় আঘাত কোন রকম পেয়েছেন হাঁটুতে? চোট পেয়েছেন কোনো সময়? সেরকমভাবে কোনো আঘাত পাইনি। পাননি। আচ্ছা, এবার আপনি শুনুন, আমি আপনাকে বলছি, এই যে আপনার যে প্রবলেমটা, দুটো তিনটে কারণে হতে পারে। অনেক সময় কি হয়, যেটা আমাদের আয়ুর্বেদ মতে বলা হচ্ছে, আমাদের ত্রিদোষের একটা ব্যাপার আছে, যেটা আয়ুর্বেদে বলে ত্রিদোষ, বাত পিত্ত কফ। এই বাত পিত্ত কফের মধ্যে যদি কারো বাতের যে বাত মানে বায়ু বা বাতাস, সেটার প্রকোপটা অনেক বেশি থাকে শরীরের মধ্যে, তাহলে কিন্তু তার যন্ত্রণার একটা সমস্যা দেখা দেয়। বিভিন্ন জায়গায় যন্ত্রণা হতে পারে, মানে জয়েন্টে জয়েন্টে যন্ত্রণা হতে পারে। ঠিক আছে, এইটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটা আর দেখা দেবে না। তখন ত্রিদোষ যেটা বাত পিত্ত কফ, তিনটা ব্যালেন্স হয়ে গেল, শরীর ঠিক থাকবে, তখন এই ব্যথার ব্যাপারটা কিন্তু কমে যাবে। এবার এটা আপনি ঠিক করবেন কিভাবে? বাত পিত্ত কফটা আপনি ঠিক তখনই করতে পারবেন যখন আপনি আমাদের কাছে এসে দেখাবেন, এবং আমাদের ঔষধের পাশাপাশি বডিকে কিন্তু ডিটক্স করা যাবে, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপির দ্বারা। ঔষধ কি করবে? আপনার এই বাত পিত্ত কফটাকে ব্যালেন্স করবে। তার পাশাপাশি আমাদের পঞ্চকর্মা থেরাপি কি করবে? আপনার শরীরকে শোধন করবে। শোধন মানে কিছু জিনিসকে পিউরিফাই করা। আমরা বলি না, কোনো একটা কিছুকে, কোনো একটা আংটি অনেক সময় পড়তে গেলে বলা হয় না যে ওটাকে শোধন করে পড়ো, এরকম একটা কথা দেখবেন আমরা শুনতে পাই যখন কোনো কি বলবো, কোন রকম স্টোন দেওয়া আংটি আমরা পড়ি, অনেক সময় শুনি এটা। বা ধরুন কেউ একটা কোনো ঠাকুরের কিছু পড়ছে, তখন বলা হয় যে এটা ঠাকুরের মন্দির থেকে শোধন করে আনো, মানে ওটাকে পিওর করে আনো, শুদ্ধ করে আনো। শরীরটাকে ওইভাবে শুদ্ধ করতে হয়। শরীরটাকে কিভাবে শুদ্ধ করতে হয়? সেটাকে গঙ্গা জল দিয়ে করলে শরীর শুদ্ধ হবে না। শরীরের যে ভেতরটা আছে সেটাকে পিউরিফাই করার জন্য আয়ুর্বেদিক পদ্ধতি আছে। আয়ুর্বেদিক পঞ্চকর্মা পদ্ধতি যদি আপনার করা হয়, তাহলে আপনার শরীর থেকে কিন্তু ওই টক্সিন যেটা বলছি, বা বর্জ্য পদার্থ বলুন, বা ধরুন যেটা আয়ুর্বেদায় মানে ভাষায় বলা হয়, সেটাকে বের করে দেওয়া হবে। সেটা যখন বেরিয়ে যাবে, তখন আপনার শরীর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল ভেতর থেকে। তখন আপনার যে ঔষধগুলো, সেই ঔষধের গুণ বেড়ে যাবে, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, 1 নম্বর। দ্বিতীয়ত, আপনার ঔষধ খেয়ে যে শরীরের বাত পিত্ত কফটা ব্যালেন্স হয়ে গেল আয়ুর্বেদ ওষুধকে, অটোমেটিক আপনার এই ব্যথার প্রবলেম বা যে কোনো রোগের কিন্তু আর আবির্ভাব হবে না। যেটা সেরে গেল মানে পার্মানেন্টলি আপনার সেরে যাবে। তো এরকম অনেক কিছু আছে। আয়ুর্বেদ একটা বিশাল বড় সাবজেক্ট, এটাকে এই একটা প্রোগ্রামে কিন্তু বোঝানো যায় না। তবে এতটুকুই বলবো, মানুষকে সচেতন করার জন্য আমরা এই প্রোগ্রামগুলো করছি, যাতে আপনারা নিয়মিত এই প্রোগ্রামগুলো দেখেন, দেখে বুঝতে পারেন কিছুটা হলেও যে আমার এখন কখন ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। রোগকে ফেলে রাখবেন না, পুষবেন না। ছোট ছোট কিন্তু সিমটম আমরা দেখতে পাই, যেগুলো কিন্তু আমরা ভাবি যে এটা কি 2 দিন পরে কমে যাবে। একেবারেই রোগ নিয়ে প্যানিক করবেন না, সিমটম দেখলেই ভাববেন না আমার বড় কিছু হয়ে গেল, কারণ মানুষ নেগেটিভটা বেশি ভাবে। কিন্তু ফেলেও রাখবেন না, যাতে বড় কিছু না হয় তার জন্য বলবো তাড়াতাড়ি তখনই হেল্পলাইন নাম্বার একটা কল করবেন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে চলে আসবেন। যত তাড়াতাড়ি রোগটাকে সারাতে মানে নিয়ে আসবেন আমাদের কাছে, তত তাড়াতাড়ি কিন্তু রোগটা সারবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু দুর্গাপুরবাসীরা আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে,
বর্ধমানবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, নতুন চেম্বার সেখানে কিন্তু ওপেন হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন। ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, তাছাড়া আগরতলাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মা অথবা ডক্টর এন ভট্টাচার্যকে। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাবেন, কোন সময় পাবেন, কাইন্ডলি এই সকল তথ্য জানবার জন্যই কিন্তু আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন যে কোন ডাক্তারবাবুকে আপনারা কোন সময় আগরতলা চেম্বারে পাবেন। তাছাড়া পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা যাচ্ছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা একটু এগিয়ে যেতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি হাওড়া উলুবেড়িয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বাবার সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা, বাবার বয়সটা উল্লেখ করবেন এবং কি শারীরিক সমস্যা সেটা বলবেন। বয়স 62 বছর। আচ্ছা বলুন, এবার কি সমস্যা আপনার বাবার? ওনার 15 দিন হলো পা ফুলছে, কমছে। আচ্ছা, পাটা হঠাৎ করেই ফুলে যাচ্ছে, পুরো পাটাই ফুলে যাচ্ছে কি? পায়ের পেটো থেকে হ্যাঁ। হাঁটুর নিচটানো। আচ্ছা, মানে ডাক্তার দেখিয়েছেন এর আগে কোনো নাকি না দেখাননি? ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার। উনি বলছেন একটা ওষুধ খাওয়ার ফলে হয়েছে, বলেছিলেন যে কমে যাবে, এক সপ্তাহের মধ্যে ওষুধ দিয়েছিলেন কমে যাবে, কিন্তু 15 দিন হয়ে গেল কমছে না। আচ্ছা, আপনি বাকিটা শুনতে থাকুন আচ্ছা, স্যার বলছি। আপনাকে যে ওষুধটা থেকে ফুলছে বললো সেটা কি প্রেসারের ওষুধ? হ্যাঁ হ্যাঁ, প্রেসারের ওষুধ। আচ্ছা, কিছু কিছু প্রেসারের ওষুধ থাকে যেটা বডিতে কিন্তু ওই জলটা রিটেন হয়ে যায়, ঠিক আছে? ওটা তো ডাক্তারবাবু বলেছে যে আপনাকে, এবং অন্য ওষুধ দিয়েছে যাতে পেচ্ছাপটা বেশি হলে তাহলে ওই ফোলা ভাবটা কমে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওটাই যখন আপনি রেজাল্ট পাননি, আপনি একটা কথা বলবো যে এর জন্য কিন্তু দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আপনার যে ডাক্তারবাবুকে বলেছিলেন উনি হয়তো আপনাকে ওষুধটা চেঞ্জ করে দিতে পারে, এবার ডিপেন্ড করছে যে কি সমস্যা আছে আপনার বাবার, সেই অনুযায়ী ওষুধ দিয়েছেন উনি। এবার আমাদের কাছে এলে আমি একটা কথা বলবো যে আমাদের এখানে কিন্তু প্রেশারের চিকিৎসাও হয় আয়ুর্বেদিক মতে। আয়ুর্বেদিকের সাথে কিন্তু অন্নোপ্যাথির কিছু তো কিছু ডিফারেন্স থাকবেই। আমরা কি করব যে এখানে এলে তার যত সব রিপোর্টগুলো আছে সেগুলো স্টাডি করা হবে, আমাদের ডাক্তারবাবুরা স্টাডি করবে, স্টাডি করে বার করবে যে কি কারণে একটা ব্লাড প্রেশারটা বাড়ছে। অনেকে দেখবেন অনেক সময় যাদের প্রেশারটা হাই আছে ডাক্তারবাবুরা কি বলেন যে আপনি নুন খাবেন না বেশি। ওনার প্রেসারের সঙ্গে সুগারটাও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুগারটা আছে, সুগারটা কি খুব বেশি অতিরিক্ত মাত্রায়? না, আগে বেশি ছিল, এখন কন্ট্রোল হয়ে গেছে, এখন 160-70 এরকম। কি প্রেশার মানে সুগারটা ওটা কি ফাস্টিং মানে না খেয়ে না ইসে মানে পিপি খেয়ে 160? আর আগে আরো বেশি ছিল তাই তো? হ্যাঁ, আগে চাপ যখন প্রথম হয়েছিল 2-3 বছর আগে জানতে পেরেছিল, হ্যাঁ তখন 400 ছিল। আচ্ছা, এখন আপনি কি এই দুটো রোগের জন্য আপনি চাইছেন যে আয়ুর্বেদ চিকিৎসা করাতে? চাইছি বলতে আমি এখন অন্য কিছু অসুবিধা হচ্ছে না, ওই পাটা যে ফোলার জন্য অসুবিধাটা হচ্ছে। আচ্ছা দেখুন, ওটা যেহেতু ডাক্তারবাবু আপনাকে অলরেডি বলে দিয়েছে, উনি তো ডায়াগনোসিস করেই দিয়েছে ওটা ওষুধের থেকে হচ্ছে, ঠিক আছে? তাহলে ওই ডাক্তারবাবুর সাথে গিয়ে কথা বলুন। আর যদি আপনি প্যাথি চেঞ্জ করতে চান যে অন্য প্যাথিতে দেখাবো, যদি আয়ুর্বেদে দেখাতে চান, তাহলে বলবো একবার আমাদের কাছে চলে আসবেন পেশেন্টকে নিয়ে আসুন আমাদের এখানে। আমরা তখন দেখে বলবো যে আয়ুর্বেদের মতে কিভাবে ট্রিটমেন্ট করা যাবে, ঠিক আছে? আপনি শুনুন, যেটা আমি বলছিলাম যে এই যে প্রেশার বেড়ে গেলে অনেক সময় ডাক্তারবাবুরা বলেন নুন খাবেন না, কেন? নুনের মধ্যে সোডিয়ামটা আছে, সেটা বেড়ে গেলে তাহলে প্রেশারটা বাড়তে পারে, এটা একটা ব্যাপার, তার জন্য নুনটা কমাতে বলে। অনেক সময় কিছু ওষুধ এমন দেয় যেটার থেকে কি হয় দেখবেন ঘন ঘন পেচ্ছাপ হয়। যখন পেচ্ছাপটা বেশি হয় তখন কি হয়,
সোডিয়ামটা বেরিয়ে যায় শরীরের থেকে, অটোমেটিক কিন্তু তখন প্রেশারটা কমে আসে। আচ্ছা, আবার অনেক সময় কি হয় যে অন্য কিছু ওষুধ দেয় যেটাতে কি হয় টেম্পোরারিলি, মানে যতক্ষণ ওষুধের পাওয়ারটা থাকবে ততক্ষণ অবধি কি হবে ব্লাড ভেসেলটা ভ্যাসোডায়ালেটর বলে, মানে ব্লাড ভেসেলটাকে বড় করে রাখবে। তখন কি হবে যখন রক্তটা যাবে কলকল করে যাবে, সেখানে চাপটা কম লাগবে। কিন্তু আমাদের আয়ুর্বেদেতে কি হবে, প্রথমেই দেখবে যে আপনার যে ব্লাড প্রেশারটা বেশি আছে, আপনার লাইফস্টাইলটা কি, কি ধরনের লাইফস্টাইল আপনি লিড করছেন, তার পাশে যে আপনার কি ওখানে কোলেস্ট্রল জমে থাকছে, সুগার বেশি, ধরুন কারো ওই রক্তনালীর মধ্যে কোলেস্ট্রল জমে থাকছে, তার মানে ওখান দিয়ে রক্ত চলতে গেলে বাধা পাচ্ছে। এবার যদি কারো সুগার বেশি থাকে তাহলে কিন্তু ব্লাডের যে ভেসেলগুলো নালীগুলো তার মধ্যে কিন্তু আঠার মতো সুগারগুলো ওখানে জমতে থাকে। এবার তখন যখন ওখান দিয়ে কিছু পাস করবে ও আটকে যাবে ওর সাথে আঠার মতো, আরো সরু হয়ে যাওয়ার চান্সেস থাকে। তাহলে আমাদের কোলেস্ট্রলটাকে কমাতে হবে, যেই খারাপ কোলেস্ট্রলটা যেটা জমে যায়, প্লাক বলা হয়, ঠিক আছে, ওই নোংরাগুলোকে। আবার কি হবে যদি সুগার বেশি থাকে তাহলে সুগারটা ব্লাডের মধ্যে আমার কমিয়ে এনে নর্মাল করতে হবে। এবার সুগার কমাতে গেলে যদি আমি শুধু ইনসুলিন খেতে থাকি বাইরে থেকে তাহলে আমার পার্মানেন্ট সলিউশন হলো না। আমার দুটো কাজ করতে হবে, দেখতে হবে আমার প্যানক্রিয়াসটা ঠিক মতো কাজ করছে কিনা, বা যতটুকু করছে সেটা যাতে আরো খারাপ না হয়ে যায়। আমার খাদ্য খাবারের ধরনটা বদলাতে হবে, প্যানক্রিয়াসটাকে হেলদি করার জন্য ওষুধ খেতে হবে, আমার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে যাতে মানসিক চাপটা না বাড়ে। মানসিক চাপ বাড়লে কি হবে, তাহলে আমার হরমোনগুলো উল্টোপাল্টা কাজ করবে, শরীরকে আরো ড্যামেজ করবে। আনন্দে থাকতে হবে, ঘুমের টাইমটা ঠিক রাখতে হবে যাতে আমার শরীর নিজেকে রিপেয়ার করার মতো সময় পায় এবং আমার মন শরীর দুটোই কিন্তু ঠিক থাকে। এইভাবে করে কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাটা হয়। তার জন্য কি হয়, একটা সময়ের পর আপনার দেখবেন ওষুধটা বন্ধ হয়ে যাবে। কখন? যখন আপনি কিওর হয়ে গেছেন। এবং আমরা এমনও করিয়ে দিই, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট বলি, মানে আপনি একটা রিপোর্ট নিয়ে আসলেন বা আমরা বললাম আপনি রিপোর্ট করিয়ে এলেন কোত্থেকে, আপনার পছন্দের জায়গা থেকে। আবার যখন ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে আমরা বলবো আবার আবার রিপোর্ট করুন নিজেরই পছন্দের জায়গা থেকে। দেখবেন দুটোর মধ্যে যে তফাৎটা এসছে আপনি নিজেই কনফার্ম হয়ে যাবেন, না আমি এখন ভালো আছি। আমরা কিন্তু একদমই প্রায় অন্তিম পর্বে পৌঁছে গিয়েছি, কিন্তু যেতে যেতে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যার বয়সটা? আমার হিপে খুব ব্যথা করছে, আজ সকাল থেকে ব্যথা। আচ্ছা, আপনার বয়স? 29 বছর বয়স। 29 বছর বয়স। আচ্ছা শুনুন স্যার বলছেন। কোথায় ব্যথা করছে? হিপে। জি, হ্যাঁ মানে- হিপে। আচ্ছা, হিপে ব্যথা। আপনার কি চেহারা ভারী চেহারা না হালকা চেহারা? হালকা চেহারা। ব্যথা কবে থেকে করছে? আজকে সকাল থেকে। সকাল থেকেই ব্যথা করছে। মারাত্মক ব্যথা করছে না সহ্য করার মতো? স্যার বসতে গেলে রাগছে, উঠতে গেলে রাগছে, প্রচন্ড যন্ত্রণা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখুন আমি দুটো তিনটে কথা বলছি। প্রথমে আপনি কি করবেন, এখানে যদি চোট না পেয়ে থাকেন, যদি আঘাত পেয়ে থাকেন তাহলে কোনো গরম সেক দেবেন না। যদি আঘাত না পেয়ে থাকেন তাহলে হালকা করে একটু ড্রাই সেক দিন। কিরকম, কোনো একটা কাপড় সেটাকে হালকা করে গরম করে তারপরে ওটাকে সেক দিন। যদি দেখছেন 2-3 দিনের মধ্যে কমছে না বা বেড়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচের হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দেখুন, আয়ুর্বেদ পারে সত্যি সত্যি আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে, আর তার জন্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যাতে আপনারা আগামী দিনটা পরবর্তীতে খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। না, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।